বাঘ অনেক শক্তিশালী, জঙ্গলের প্রায় প্রত্যেকটা প্রাণী বাঘকে ভয় পায়। কিন্তু বাঘ মাঝে মাঝে এটা ভুলে যায় যে একদল মৌমাছিও তাকে হারাতে পারে। নেপোলিয়ন থেকে শুরু করে হিটলার, এরা প্রত্যেকেই ভীষণ শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও এরা দুজনেই রাশিয়ার কাছে হেরে গিয়েছিল। আজ কেন এই প্রসঙ্গ তুললাম সেটা এবার বলি। গত 30শে মার্চ ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন যে তিনি ইরানের উপর এমনভাবে বোমাবর্ষণ করবেন যেটা ইরান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। এক কথায় তিনি ইরানকে ধ্বংস করে দেবেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? ইরান তথা পারস্যের সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা, আর আকারের দিক থেকে ইরান পাকিস্তানের প্রায় দ্বিগুণ। কিন্তু গত 500 বছর ধরে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়া, এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময় ইরানে অ্যাটাক করেছিল আর এই দেশটাকে দখল করার চেষ্টা করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এরা কেউই ইরানকে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে ইতিহাসে এই পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। ইভেন সাদ্দাম হোসেনও প্রায় 8 বছর ধরে যুদ্ধ করার পরেও ইরানকে জয় করতে পারেনি। তো প্রশ্ন হচ্ছে কেন? আজকের দিনে দাঁড়িয়ে ইরানের উপর একের পর এক পশ্চিমা বিশ্ব স্যাংশন চাপাচ্ছে, কিন্তু তারপরেও ইরান এই পশ্চিমা দেশগুলোর চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না। শুধু কি মিলিটারি পাওয়ার, নাকি ইরানের এই শক্তির পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজ ইরানের পক্ষ থেকে, মানে ইরানের দিক থেকে আলোচনা করব যে ইরানকে জয় করা কেন এত কঠিন, আর একটা যুদ্ধ যদি হয় তাহলে কি আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারবে? আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রয়েছে, এই দেখুন এই ভিডিওগুলো বানাতে আমাকে এবং আমার টিমকে অনেক পরিশ্রম করতে হয়। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এটা আমাদেরকে ইন্সপায়ার করবে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। ইরানের শক্তির সবচেয়ে বড় কারণ হলো এর জিওগ্রাফি, মানে ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ আর পশ্চিম দিকে প্রায় বর্ডার ঘেঁষে রয়েছে জ্যাগ্রোস পর্বত শ্রেণী, যেটা দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার। এটা ইরানের উপকূল রেখা থেকে শুরু করে ইরাক আর তুর্কি পর্যন্ত বিস্তৃত। আর এই বিরাট যে পর্বত শ্রেণীটা রয়েছে, এটা ইরানের জন্য একটা প্রাকৃতিক রক্ষা কবচ হিসাবে কাজ করে। এছাড়া এই পুরো এরিয়াটা একেবারে পুরো পাথুরে, আর এটাকে সহজে ক্রস করা যায় না। উল্টে এই স্থানে থাকা খুজেস্তান প্রভিন্স ইরানের সবথেকে বড় তেলের ভান্ডার রয়েছে। 1979 সালে যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছিল, সেই সুযোগে 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা করেছিলেন। সাদ্দামের প্ল্যানটা কিছু এইরকম ছিল যে তারা প্রথমে খুজেস্তানে থাকা যে তেলের ভান্ডারগুলো ছিল সেগুলোকে কবজা করবে, আর তারপর এখান থেকে একটু একটু করে তারা ইরানের ভেতরের দিকে ঢুকবে, মানে বাকি শহরগুলোকে ক্যাপচার করবে। আর শেষ পর্যন্ত তারা যখন ইরানকে দখল করে নেবে, তারা ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল সেই রেভলিউশনকে তারা চাপিয়ে দেবে। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি বাকি আরব দেশগুলোতেও ইসলামিক রেভলিউশনের ডাক দিয়েছিল। ফলে ইরানের ইসলামিক রেভলিউশন, যেটাকে আরব কান্ট্রিগুলো একটা থ্রেট হিসাবে দেখছিল, কারণ এই আরব কান্ট্রিগুলোতে রাজশাসন চলছিল। তারা চাইছিল ইরানের এই বিপ্লবের আঁচ যেন কোনোভাবে তাদের দেশ পর্যন্ত না পৌঁছায়। ইভেন এই সময় এই আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন এবং আমেরিকাও সাদ্দাম হোসেনকে হেল্প করছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। যুদ্ধের শুরুর দিকে সাদ্দাম হোসেন ইরানের উপর বম্বিং করেন। এবার বম্বিং করার মেন উদ্দেশ্য কি হয়? যে একটা দেশের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া। কিন্তু আপনি যদি একটা দেশকে দখল করতে চান, সেটাকে ক্যাপচার করতে চান, তাহলে কিন্তু আপনাকে সামরিক অভিযান করতে হবে। প্রথম 2 বছরের মধ্যে ইরাকি আর্মি ইরানের পশ্চিম দিকের এলাকা সহ খুজেস্তান দখল করে নিয়েছিল, কারণ এই সময় বাগদাদ থেকে ইরাকি আর্মিদের খুব সহজে সাপ্লাই পৌঁছে দেওয়া যাচ্ছিল। কিন্তু তারা যখন ইরানের আরো ভেতরের দিকে ঢুকতে যায়, তারা ব্যর্থ হয়। কারণ কি? কারণ হলো তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল জ্যাগ্রোস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা অনেক চেষ্টা করেও এই পাহাড়কে ক্রস করে ইরানের ভেতর ঢুকতে পারেনি। উল্টে ইরানি আর্মিরা অ্যাটাক করতে করতে ইরাকের অনেক ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু এখানে ইরানকে আবার একটা অন্য প্রবলেম ফেস করতে হয়, কারণ ইরানের সমস্ত ডিপো আর প্রধান প্রধান যে শহরগুলো, সেগুলো সবই ছিল জ্যাগ্রোস পর্বতের ঠিক উল্টো দিকে। আর সেখান থেকে সেনাদের কাছে সময় মতো সাপ্লাই পৌঁছে দেওয়া ভীষণই কঠিন কাজ ছিল। আর এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা যুদ্ধে আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্টই বেরোয়নি। মানে এই দুটো দেশ কোনো দেশেরই 1 ইঞ্চি বর্ডারও চেঞ্জ করতে পারেনি। তো আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তো বলছেন ঠিকই যে তিনি ইরানের উপর বম্বিং করবেন, কিন্তু তাতে সাময়িকভাবে ইরানের ক্ষতি ছাড়া আর কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। মানে এখানে শুধুমাত্র বম্বিং করে ইরানকে দখল করা বা এখানে সরকারকে পরিবর্তন করা সম্ভব নয়।
এবার এটা তো গেল পশ্চিম দিকের কথা। ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাসপিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে ঢুকতে গেলেই মুখোমুখি হতে হবে অ্যালবোর্স পর্বত শ্রেণীর সাথে। আর এই পর্বত শ্রেণী উত্তর দিক থেকে ইরানকে প্রোটেকশন দিচ্ছে, আর জ্যাগ্রোস পর্বতমালার মতো এই অ্যালবোর্সও ইরানকে প্রোটেকশন দিচ্ছে। ইরানের এই শক্তির পেছনে আরও একটা বড় অস্ত্র হলো ইরানের ডাইভার্স এথনিসিটি। যদিও একটা দেশের ক্ষেত্রে এটা মাঝে মাঝে দুর্বলতার কাজ করে, কিন্তু ইরান খুব চালাকি করে এটাকে নিজেদের হাতিয়ার বানিয়েছে। আপনি যদি ইরানের পপুলেশন খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে প্রায় 9 কোটি মানুষ রয়েছে, যার মধ্যে 62% মানুষ রয়েছেন পার্সিয়ান, 16% রয়েছেন অ্যাজেরি, 10% কুর্দ, আর বাকি 12% বালোচ এবং আরব আর তুর্কিরা রয়েছে। এরা প্রত্যেকেই নিজেদের একটা আলাদা দেশে দাবি করে। যেমন ধরুন পাকিস্তানের বালোচ এবং ইরানের বালোচরা একজোট হয়ে বালুচিস্তান নামে একটা নতুন দেশ তৈরি করতে চায়। আবার ধরুন ইরান এবং ইরাকের কুর্দ পপুলেশন একজোট হয়ে কুর্দিস্তান নামে একটা আলাদা দেশ তৈরি করতে চায়। এক কথায় ইরানের যে বিভিন্ন জাতিরা রয়েছে তারা আলাদা আলাদা দেশের দাবি করে। এছাড়া ইরানের অর্থনীতি খুব একটা শক্তিশালী নয়, এখানে দরিদ্রতা দিন দিন বেড়ে চলেছে, বেকারত্ব বাড়ছে। তবে প্রত্যেকটা গোষ্ঠীকে ইরান একজোট করে রেখেছে একটা কমন কজ দিয়ে। ইরানের আয়াতুল্লাহ এদের সবার কাছে নিজেদের দুঃখ দুর্দশার জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন, এমনকি সরকারের নিজের করা ভুলের দায়ও তারা পশ্চিমাদের উপর চাপিয়ে দেন। অন্যদিকে ইসলাম ধর্ম দিয়ে তারা একটা ব্রাদারহুডের মতবাদ ছড়িয়ে দিয়েছে, যাতে কোনো জাতি নিজেকে আলাদা মনে না করে। আর এই কারণে ভবিষ্যতে যদি কোনো দেশ ইরানকে আক্রমণ করে তাহলে আয়াতুল্লাহ খুব সহজেই এদের সবাইকে একজোট করে রাখতে পারবেন। এবার কথা বলা যাক ইরানের সবথেকে বড় হাতিয়ার মিলিটারি পাওয়ার নিয়ে। 1979 সালে ইসলামিক রেভলিউশন হওয়ার আগ পর্যন্ত ইরান একটা লিবারেল কান্ট্রি ছিল, আর সেই সঙ্গে ইরান আমেরিকার একটা বড় অ্যালায়েন্স ছিল। ইরান এবং আমেরিকার বন্ধুত্ব তখন এতটাই ভালো ছিল যে আমেরিকা ইরানকে মিলিটারি জেটও সাপ্লাই করত। ইভেন আজকের দিনেও ইরান 1970s আমলের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট এবং হেলিকপ্টার ইউজ করে। তবে সাদ্দাম হোসেন যখন ইরানে আক্রমণ করেছিলেন তখন ইরান বুঝতে পারে ভবিষ্যতে যুদ্ধ হলে আরবীয় দেশগুলো তাকে কোনোভাবে হেল্প করবে না, তাই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম ডেভেলপ করেছে। আর বর্তমানে মিডল ইস্টে ইরান সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটা। ইরানের সামরিক বাহিনী দুই ভাগে বিভক্ত, ইরানিয়ান আর্মড ফোর্স। এটা মূলত দেশের প্রতিরক্ষা বাহিনী, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। এছাড়া রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। এটা ইরানের সবচেয়ে শক্তিশালী এবং স্বাধীন সামরিক বাহিনী। ইরানের ভেতরে যদি সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ হয়, কোনো প্রভিন্স যদি যুদ্ধ করতে চায়, তাদেরকে সামলানোর জন্য ইরানের সরকার IRGC-কে ব্যবহার করে। ইরানের মোট আর্মি সংখ্যা রয়েছে 5,70,000 এবং তাদের কাছে প্রায় 3.5 লক্ষ রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়া রয়েছে প্রায় 4,000+ ট্যাঙ্ক, আর্মড ভেহিকেল, যার মধ্যে রয়েছে রাশিয়ান মেড T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক, শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। এছাড়াও ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ব্যালিস্টিক ক্রুজ মিসাইল, যার মধ্যে রয়েছে লং রেঞ্জের শাহাব 3, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, যেটা অনায়াসেই ইসরায়েল এবং আমেরিকার সেনাঘাঁটিগুলোতে আঘাত করতে পারে। এমনকি রয়েছে সিজিল 2 মিসাইল, যার রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তিও কিন্তু বাকি আরবীয় দেশগুলোর থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে। শাহেদ 136 এটা একটা এমন কামাকাজি ড্রোন যেটা ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ব্যবহার করেছিল। এছাড়া রয়েছে মোজাহার 6 যেটা অ্যাটাক এবং সার্ভিলেন্সের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও ইরানের কাছে আরও বেশ কিছু কামাকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেট বলতে গেলে ইরানের কাছে বর্তমানে রয়েছে Su-35, যেটা তারা রিসেন্টলি রাশিয়ার থেকে কিনেছে। এগুলো ছাড়াও S-300-এর মতো মিসাইল ডিফেন্সও রয়েছে ইরানের কাছে। তাছাড়া রয়েছে নৌবাহিনী। আর আপনাদেরকে বলে দেই, কাস্পিয়ান সি থেকে শুরু করে গালফ অফ ওমান এবং পার্সিয়ান সিতে ইরান সবসময় নিজেদের শক্তিশালী নৌবাহিনীকে মোতায়েন করে রাখে। এইগুলো তো আমি ইরানের মিলিটারি পাওয়ার বললাম। এছাড়া ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে দুটো ইম্পর্টেন্ট লোকেশন রয়েছে, স্ট্রেট অফ হরমুজ এবং বাব আল মন্দিব স্ট্রেট। এই দুটো জায়গায় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেড রুট। এবার আজকের দিনে যদি ইরানের উপর কোনো রকম অ্যাটাক করা হয় তাহলে ইরান কিন্তু চাইবে এই দুটো জায়গাকে ব্লক করে দিয়ে সম্পূর্ণ ওয়ার্ল্ড ট্রেড রুটকে ডিসরাপ্ট করে দিতে। আর তেমনটা হলে এর প্রভাব কিন্তু গোটা বিশ্বে পড়বে। চলুন এবার কথা বলা যাক ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নিয়ে। ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পর ইরান বুঝতে পেরেছিল যে সার্ভাইভ করতে হলে তাদের এই আইডিওলজিটাকে বাইরের দেশগুলোর মধ্যেও ছড়িয়ে দিতে হবে। কারণ ইরান এবং তার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের মধ্যে যে দেশগুলো রয়েছে সবগুলোই ছিল আরব কান্ট্রি, আর এরা সবাই একটা সময় সাদ্দাম হোসেনকে হেল্প করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাই ইসরায়েলকে এবং এই আরব কান্ট্রিগুলোকে জব্দ করার জন্য ইরান এমন একটা প্ল্যানিং করে যাতে সে কন্টিনিউয়াসলি তার শত্রুদেরকে থ্রেট দিতে পারে। ইরান এমন সব গ্রুপগুলোকে সাপোর্ট করতে থাকে যারা ইসরায়েলের বিপক্ষে আছে, যেমন প্যালেস্তাইনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেমীয় ব্রিগেড,
ইরাকে আল বদর, আর ইয়েমেনে হুতিস। আর এই পুরো নেটওয়ার্কটাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। তবে আমেরিকা এটাকে বলে অ্যাক্সিস অফ ইভিল, মানে শয়তানের ত্রিভুজ। ইরান একটা নিউক্লিয়ার বোমা বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই কারণেই আমেরিকা এবং ইসরায়েল বারবার চেষ্টা করছে ইরানকে আটকাতে। এবার যদি আমেরিকা ইরানের উপর বম্বিং শুরু করে দেয়, সে সময় ইরান তাদের এই নিউক্লিয়ার বোমা বানানোর প্রসেসকে আরও দ্রুত করে দেবে, যেটা আলটিমেটলি তাদের একটা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসাবে তৈরি করতে পারে। দেখুন, এগুলো ছাড়াও বেশ কিছু জিওপলিটিক্যাল সিনারিও রয়েছে, কারণ আজকের দিনে বেশ কিছু দেশ এমন রয়েছে যারা চায় না যে ইরান ধ্বংস হয়ে যায়, যার মধ্যে রাশিয়া এবং চীন রয়েছে। মিডল ইস্টে আমেরিকান প্রভাব কমানোর জন্য ইরান একটা মিডিয়েটর হিসাবে কাজ করে। তাই ভবিষ্যতে যদি ইরানের উপর অ্যাটাক করা হয়, তাহলে রাশিয়া এবং চীন এবং নর্থ কোরিয়াও ইরানকে হেল্প করবে। ইভেন ভারতের জন্য ইরানের শান্তি থাকা ভীষণই জরুরি। ভবিষ্যতে ভারত ইউরোপ এবং ভারতের মধ্যে একটা ইকোনমিক করিডোর তৈরি করতে চায়, আর সেই ইকোনমিক করিডোরের ট্রেড রুটটা ইরানের উপর থেকেই যাবে। আর ভারত ইরানের চাবাহার পোর্টেও অনেক টাকা ইনভেস্ট করেছে। ইভেন ভবিষ্যতে ভারত এটাও চাইবে ইরান থেকে সস্তা তেল কিনতে, যেটা ভারতের অর্থনীতিতে ভীষণই হেল্পফুল হবে। আশা করি বুঝতে পারছেন যে জিওগ্রাফি, প্রক্সি ওয়ার, এই সব কিছুর দিক থেকেই ইরান বেশ শক্তিশালী। কিন্তু যুদ্ধের ময়দান একেবারেই আলাদা হয়। তাবর তাবর মিলিটারি জেনারেলদের প্ল্যান ফেল হয়ে যায় অ্যাকচুয়াল ওয়ারে। আজ আমেরিকা ইরানের উপর বম্বিং করলে ইরান তার জবাব দিতে পারবে কিনা, তাদের অর্থনীতি ভেঙে পড়বে কিনা, এগুলো অনুমান করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই। কারণ রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করেছিল, তখন সবাই অনুমান করেছিল যে এই যুদ্ধ বেশি দিন টিকবে না। কিন্তু আজ দেখুন, প্রায় 3 বছর পার হতে চলল, এই যুদ্ধ এখনও চলছে। এমনকি আমেরিকা এত শক্তিশালী হওয়ার পরেও ভিয়েতনাম এবং আফগানিস্তানে তাদেরকে হারের শিকার হতে হয়েছিল। আর সাদ্দাম হোসেন কেন ইরানের উপর অ্যাটাক করেছিল, এই বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।